ডিসেম্বরের সকাল, হালকা কুয়াশা ভাসছে। বিমানবন্দর সড়কে ভিড়, কিন্তু মানুষ আজ অদ্ভুতভাবে নীরব, যেন বাতাসেও কোনো অদেখা প্রত্যাশা জমে আছে। ফুটপাতের চায়ের দোকানে এক তরুণ বলছে, দেখেন ভাই, এই দেশটা আর আগের মতো না। পাশের বৃদ্ধ হেসে বলে উঠলেন, এখন বাংলাদেশ মাথা উঁচু কইরা কথা কয়। এই সরল কথার মধ্যেই লুকিয়ে আছে এক ভূমিকম্পের গল্প। দক্ষিণ এশিয়ার মানচিত্রে যেখান থেকে একসময় নির্দেশ আসত দিল্লি বা কলকাতা থেকে, এখন সেই মানচিত্রেই নতুন এক বিন্দু জ্বলে উঠেছে, ঢাকা। এবং এই নতুন আলোর নামই বাংলাদেশের আত্মবিশ্বাস। বাংলাদেশে এখন এক নতুন শক্তি জন্ম নিচ্ছে। কোনো রাজনৈতিক দলে এর পরিচয় নেই, কোনো অফিস নেই, কোনো পোস্টারও নেই, তবু এর উপস্থিতি সবখানে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে, গ্রামের হাটে, সেনা ব্যারাকে, তরুণ উদ্যোক্তার মনোজগতে, সবখানেই এক অনুভূতি ছড়িয়ে পড়েছে, আমরা নিজেরা পারবো, কারো অনুমতি লাগবে না। এই শক্তি এসেছে ইতিহাস থেকে। মুক্তিযুদ্ধের রক্তে লেখা যে আত্মপরিচয়, সেটি বহু বছর ধরে চাপা ছিল কূটনৈতিক ভদ্রতার আড়ালে, কিন্তু এখন সেটি জেগে উঠেছে। তরুণেরা বুঝে গেছে, বন্ধুত্ব মানে শ্রেষ্ঠত্ব নয়, সহযোগিতা মানে দাসত্ব নয়। এই প্রজন্ম প্রথমবারের মতো বলছে, আমরা কারো ছায়ায় নয়, নিজের আলোয় দাঁড়াতে চাই। এই ঘোষণাই ভারতের পুরনো কূটনৈতিক কাঠামোর ভিত কাঁপিয়ে দিয়েছে। দিল্লির দক্ষিণ ব্লকের মেঝেতে এখন যেন হাঁটতে গেলেই প্রতিধ্বনি হয় বাংলাদেশ। কূটনৈতিক নথিতে, গোয়েন্দা প্রতিবেদনে, এমনকি মন্ত্রিসভার বৈঠকের ফাইলেও বারবার ফিরে আসছে এই নামটি। কিন্তু এবার এই নাম ভয় হয়ে ফিরছে, বাংলাদেশ সিনড্রোম। এমন একটি শব্দবন্ধ এখন ঘুরে বেড়াচ্ছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অলিগলি জুড়ে। এর অর্থ হলো একটাই, ভারত যে প্রভাবলয় বহু বছর ধরে রেখেছিল, বাংলাদেশ এখন সেই বলয় ভেঙে ফেলেছে। ছোট দেশ হয়েও সে দেখিয়ে দিচ্ছে কূটনৈতিক স্বাধীনতা কিভাবে অর্জন করতে হয়। দিল্লির নীতি নির্ধারকরা বুঝে গেছেন, এই ধারা যদি অব্যাহত থাকে, তবে দক্ষিণ এশিয়ার প্রতিটি ছোট দেশ বাংলাদেশের পথ অনুসরণ করবে। নেপাল ও ভুটান ইতিমধ্যেই তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনছে। মালদ্বীপ ও ভারতীয় সেনা প্রত্যাহার দাবি তুলেছে। আর শ্রীলঙ্কা প্রকাশ্যে বলছে, ঢাকা আমাদের মতো নয়, তারা এখন ভারসাম্যের রাজনীতি শিখে ফেলেছে। দিল্লির চোখে তাই বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, এক উদাহরণ। এবং এই উদাহরণই ভারতের জন্য রাজনৈতিক হুমকি। ভারতের নিরাপত্তা উপদেষ্টারা এখন প্রতিদিন রিপোর্ট পাচ্ছেন, ঢাকা একের পর এক স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। ইউরোপের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, চীনের সঙ্গে সামরিক সহযোগিতা, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রযুক্তি বিনিময়, সবই এক নতুন বাস্তবতার ইঙ্গিত। বাংলাদেশ এখন নিজস্ব পথ তৈরি করছে। দিল্লির জন্য বিষয়টি কষ্টদায়ক, কারণ তাদের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে শ্রেষ্ঠত্ববোধ থেকে। তারা নিজেদের আঞ্চলিক কেন্দ্র মনে করে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশের উত্থান সেই ধারণায় আঘাত করেছে। আজ দিল্লি বুঝছে, প্রতিবেশী হিসেবে শ্রদ্ধা না দেখিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। দক্ষিণ ব্লকের এক প্রাক্তন কূটনীতিকের ভাষায়, বাংলাদেশ এখন ভারতের জন্য সেই আয়না যেখানে নিজেদের দুর্বলতাই প্রতিফলিত হচ্ছে। এই আত্মসমালোচনা দিল্লির রাজনীতিতে অভূতপূর্ব, কারণ এর আগে এমন কিছু কখনো ভাবতে হয়নি। ঢাকা এতটা দৃঢ় হয়ে উঠবে তা কল্পনাতেও ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এক নতুন কূটনৈতিক দর্শন সামনে এনেছে। ভারসাম্যই স্বাধীনতার মূল। তিনি বুঝেছেন, কেবল ভারতকে না বলে চীনকে হ্যাঁ বললে সেটি স্বাধীনতা নয়, বরং নির্ভরতার বদল। তাই তিনি বাংলাদেশকে এমন পথে নিয়ে যাচ্ছেন, যেখানে একাধিক শক্তির সঙ্গে একযোগে সম্পর্ক গড়ে উঠবে, কিন্তু কারো প্রভাব মেনে নেওয়া হবে না। ইউনূসের এই নীতি এখন আন্তর্জাতিকভাবে ঢাকা ডক্ট্রিন নামে আলোচিত। এটি বলছে, একটি ছোট রাষ্ট্রও বহুমাত্রিক কূটনীতি চালাতে পারে যদি তার আত্মবিশ্বাস থাকে। এই নীতির ফলেই বাংলাদেশের কূটনীতি আজ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক ও আরব বিশ্বের সমান মর্যাদায় আলোচ্য। দিল্লির কাছে এই ভারসাম্যই আতঙ্কের নাম, কারণ এর মানে হলো ভারতের একক আধিপত্য ভেঙে পড়ছে। ভারতের সংবাদ মাধ্যম এখন প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে নতুন বয়ান ছড়াচ্ছে। ঢাকা চীনের হাতে বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। বাংলাদেশে এই মুহূর্তে যে আন্দোলন চলছে তা ধর্মীয় নয়, বরং বুদ্ধিবৃত্তিক। এটি আত্মপরিচয়ের আন্দোলন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে, আমরা ভারতের সঙ্গে সহযোগিতা চাই, কিন্তু মর্যাদার ভিত্তিতে। এই নতুন বক্তব্যই দিল্লির প্রচারণা ভেঙে দিচ্ছে। তারা যত বেশি ভয় দেখানোর চেষ্টা করছে, বাংলাদেশের সমাজ তত বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। এটাই ভারত বুঝতে পারছে না, বাঙালি ভয় পায় না, ভয় দেখানোয় আরও দৃঢ় হয়। মিজোরামের পাহাড়ে এখন ট্রাকের শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর। ভারতের সেনারা ব্যস্ত নতুন ঘাঁটি নির্মাণে, আর ফ্লাড লাইটে রাত ভরে থাকে সাদা আলোয়।
বাইরে থেকে দেখলে মনে হবে সীমান্ত সুরক্ষার প্রস্তুতি চলছে, কিন্তু আসলে এই প্রস্তুতি বাংলাদেশের বিরুদ্ধে এক মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ভারত জানে সরাসরি যুদ্ধের সময় এখন নয়, কিন্তু সীমান্তে ঘাঁটি, পাহাড়ে ড্রোন এবং আকাশে মহড়া, এসব দিয়ে তারা যে বার্তা দিচ্ছে তা স্পষ্ট। আমরা সব নজরে রাখছি। এই একরকম ভয় দেখানো, এক মনস্তাত্ত্বিক দখলদারিত্ব, যেন ঢাকার মাথার উপর ছায়া ফেলা যায়। কিন্তু এই কৌশল উল্টো ফল দিচ্ছে। বাংলাদেশ এখন আগের চেয়ে বেশি প্রস্তুত, বেশি আত্মবিশ্বাসী। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলে আধুনিক রাডার নেটওয়ার্ক তৈরি হয়েছে। তুরস্কের তৈরি ড্রোন ও চীনের উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি মিলিয়ে এক নতুন প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। এখন ভারত জানে তাদের প্রতিটি নড়াচড়া নজর এড়াচ্ছে না। ভারতের সামরিক উদ্বেগ আসলে কূটনৈতিক অস্থিরতা। তারা বুঝতে পারছে একসময় যার দিকে নির্দেশ দিত সেই ঢাকা এখন পাল্টা প্রশ্ন করছে। দিল্লির প্রতিরক্ষা মহলে আলোচনা চলছে বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নের পেছনে কারা, কিন্তু উত্তর তারা নিজেরাই জানে। সময় বদলেছে, ভারসাম্য বদলেছে। বাংলাদেশের সামরিক প্রস্তুতি ভারতের ভয় বাড়াচ্ছে, কারণ এটি আত্মনির্ভরতার প্রতীক। যে দেশ নিজের প্রতিরক্ষা নিজেই সাজাতে পারে তাকে আর ভয় দেখানো যায় না। এক ভারতীয় বিশ্লেষকের ভাষায়, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সাইলেন্ট গেম চেঞ্জার। যুদ্ধ শুধু সীমান্তে হয় না, কখনো তা ঘটে গান, গল্প আর ছবির মধ্যে। ঢাকার তরুণ শিল্পীরা এখন এক নতুন সাংস্কৃতিক বিদ্রোহ গড়ে তুলছে, যেখানে কেন্দ্রীয় বিষয় স্বাধীনতা ও আত্মমর্যাদা। চলচ্চিত্রে উঠে আসছে জাতিসত্তা, গানে শোনা যাচ্ছে প্রতিরোধের সুর। এক তরুণ গায়ক গাইছে, আমরা ছোট না, আমাদের স্বপ্ন বড়। এই এক লাইনে যেন লুকিয়ে আছে এক জাতির নবজাগরণ। বাংলাদেশের সংস্কৃতি আজ এক নীরব বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা আর আধুনিক বিশ্ব দৃষ্টির সংমিশ্রণে তৈরি হচ্ছে এক নতুন বাঙালিত্ব, যা আর কারো ছায়ায় হাঁটতে রাজি নয়। দিল্লি বুঝে গেছে এই সাংস্কৃতিক আত্মপরিচয়ই সবচেয়ে বড় প্রতিরোধ, কারণ এটি দমন করা যায় না। ভারতের প্রচারণা যতই চলুক, বাংলাদেশের তরুণ প্রজন্ম নিজেদের গল্প নিজেরাই লিখছে। তারা জানে রাজনৈতিক স্বাধীনতার চেয়েও বড় হলো চিন্তার স্বাধীনতা। যখন একটি জাতি নিজের বয়ান তৈরি করে, তখন বাইরের কেউ আর তার জন্য কাহিনী লিখতে পারে না। এই সাংস্কৃতিক উত্থান এখন সীমান্ত পেরিয়ে আলো ছড়াচ্ছে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রে উঠে আসছে বাংলাদেশি সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা। বিদেশি সমালোচকরা বলছেন, ঢাকা এখন দক্ষিণ এশিয়ার নতুন কণ্ঠস্বর। এটাই দিল্লির ভয়ের মূল, কারণ ইতিহাস বলে যে জাতির কবিতা জেগে ওঠে তাকে আর বন্দুক দিয়ে স্তব্ধ করা যায় না। ভারত আজ বুঝতে পারছে দক্ষিণ এশিয়ার নেতৃত্বের কেন্দ্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যেখানে নির্দেশ আসত দিল্লি থেকে, এখন সেই নির্দেশনা খুঁজছে দিল্লি নিজেই, ঢাকা থেকে। বাংলাদেশ এখন কেবল ভৌগোলিক রাষ্ট্র নয়, এটি এক আদর্শের প্রতীক। যে আদর্শ বলে ছোট দেশও নিজের পথ ঠিক করতে পারে। এই ধারণাই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নতুন করে লিখছে। নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সব দেশই বাংলাদেশের অভিজ্ঞতা পর্যবেক্ষণ করছে। তারা দেখছে বাংলাদেশ কোনো সংঘাত ছাড়া কূটনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে। এই ঘটনাই ভারতের জন্য এক রাজনৈতিক দুঃস্বপ্ন। রাত গভীর। প্রধান উপদেষ্টার কার্যালয়ের লাইট নিভে গেছে, কিন্তু শাহবাগে এক তরুণ সাংবাদিক এখনও টাইপ করছে, আজকের বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। তার আঙুল কাঁপছে না, বরং দৃঢ়। দিল্লির দূতাবাস থেকে ভেসে আসছে আলো, কিন্তু সেই আলো ঢাকার রাতকে আর প্রভাবিত করতে পারছে না। রাস্তায় দেরি করে ফেরা এক রিকশাওয়ালা বলল, ভয় দেখায় কেন? ভয় তো আমরা খাই না। ঢাকার আকাশে তখন পূর্ণ চাঁদ। চাঁদের আলোয় যেন ভেসে উঠছে এক নতুন দেশের মুখ, আত্মবিশ্বাসী, স্বাধীন, মর্যাদাপূর্ণ। এই বাংলাদেশকে আর কেউ থামাতে পারবে না, কারণ বাংলাদেশ ভয়কে হাসি মুখে পরাজিত করতে শিখে গেছে। রাত তখন প্রায় 2টা। ঢাকার মিরপুরের এক পুরনো আবাসিক এলাকার নির্জন গলি। দূরের মসজিদ থেকে ভেসে আসছে আজানের মতো মৃদু বাতাসের সুর, অথচ সেটা আজান নয়, এটা ছিল এক গোপন কোড। একটি কালো গাড়ি এসে থামল একটি ধুলোমাখা গ্যারেজের সামনে। দরজা খুলে বেরিয়ে এলো কালো কোট পরা এক ব্যক্তি। তার মুখে দাড়ি, হাতে তসবিহ, চোখে ধূসর চশমা। বাইরে থেকে দেখলে মনে হবে ধর্মীয় সংগঠনের নেতা, কিন্তু গ্যারেজের ভেতরে বসানো ল্যাপটপে লগ ইন হতেই পর্দায় ভেসে উঠল লাল অক্ষরে লেখা একটি শব্দ, র মিশন রিপোর্ট। যে মানুষটি বছর জুড়ে টেলিভিশনে ভারতের বিরুদ্ধে গর্জে ওঠেন, যিনি বক্তৃতায় বলেন আমরা ভারত বিরোধী, আমরা মুক্তি চাই, সেই মানুষটি এখন ভারতের গোয়েন্দা সংস্থার গোপন এজেন্ট হিসেবে ঢাকা থেকে নয়াদিল্লিতে ডেটা ট্রান্সফার করছেন। এই গল্প বাস্তবের মতোই নির্মম। এটা রাজনীতি নয়, এটা গোয়েন্দা খেলা। আর এই খেলায় দেশপ্রেম আর দেশদ্রোহ শব্দ দুটি কখনোই যেমন দেখা যায় তেমন নয়।
রয়ের মতো গোয়েন্দা সংস্থাগুলো খুব সচেতনভাবে কাজ করে। তারা কখনো এমন কাউকে নিয়োগ করে না যে প্রকাশ্যে ভারতের পক্ষে কথা বলে, বরং তারা বেছে নেয় সেই ব্যক্তিকে যাকে জনসম্মুখে প্রবল ভারত বিরোধী হিসেবে দেখা যায়। এই কৌশল প্রাচীন কিন্তু ভয়ঙ্কর কার্যকর। যে ব্যক্তি ভারতের বিরুদ্ধে গলা ফাটায় তার চারপাশে দ্রুত ভিড় জমে। রাজনৈতিক সংগঠন, প্রতিরোধ ফোরাম, এমনকি গোপন গ্রুপগুলোও তাকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসী হয়ে ওঠে গোয়েন্দা সংস্থার সোনার খনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজেই একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি একসময় পাকিস্তানের ধর্মপ্রাণ মুসলমান সেজে আন্ডারকভার মিশনে কাজ করেছিলেন। কেউ বুঝতো না সেই মুসলমান ব্যবসায়ী আসলে ভারতের সবচেয়ে বিপজ্জনক গোয়েন্দা। এটাই গোয়েন্দা সংস্থার শিল্প। যাকে তুমি শত্রু ভাবছ, হয়তো সেই তোমার পাশে দাঁড়িয়ে সবকিছু শোনার অপেক্ষায়। দক্ষিণ এশিয়ার গোয়েন্দা মানচিত্র যেন এক দাবার বোর্ড। এখানে কোনো চালই সরল নয়। একদিকে ভারতের র, অন্যদিকে পাকিস্তানের আইএসআই, আর মাঝখানে বাংলাদেশ, একটি উদীয়মান রাষ্ট্র যাকে এই দুই শক্তি সবসময় তৃতীয় ফ্রন্ট হিসেবে দেখে। ভারতের জন্য বাংলাদেশ কেবল এক প্রতিবেশী নয়, এটি উত্তর পূর্ব ভারতের জীবনরেখা, সেই শিলিগুড়ি করিডোর রক্ষার কৌশলগত দেয়াল। অন্যদিকে পাকিস্তানের চোখে বাংলাদেশ হল দক্ষিণ এশিয়ার মুসলিম জনসংখ্যার কেন্দ্র, যেখান থেকে আঞ্চলিক ইসলামী রাজনীতির নতুন তরঙ্গ উঠতে পারে। ফলে উভয় দেশই তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঢাকায় নিজেদের অদৃশ্য হাত বজায় রাখে। তবে ভারতের র পদ্ধতি ভিন্ন। তারা দৃশ্যমান বন্ধুত্বের আড়ালে কাজ করে আন্ডারকভার নেটওয়ার্ক নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু মানুষ দেখা যায় যারা ভারতের বিরুদ্ধে সবচেয়ে উচ্চস্বরে কথা বলেন, যারা দাবি করেন আমরা দিল্লির আধিপত্য মানি না, কিন্তু পেছনের পর্দায় সেই মানুষরাই হয়তো ভারতের জন্য কাজ করছেন। এক প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন, অনেক সময় যাদের আমরা দেশপ্রেমিক ভাবি তারাই আমাদের সবচেয়ে বড় ফাঁসির দড়ি হয়ে ওঠে, কারণ তারা সমাজের ভেতর থেকে তথ্য সংগ্রহ করে। কখনো তারা আন্দোলনের নেতৃত্ব দেয়, কখনো তারা স্বাধীন চিন্তার প্রতিনিধি সেজে মিডিয়ায় উপস্থিত হয়। তারা জানে কিভাবে মানুষের রাগকে মাপতে হয়, কিভাবে প্রতিবাদকে দমন না করে পরিচালনা করতে হয়। এই সফট ইন্টেলিজেন্সই র এর সবচেয়ে বড় শক্তি। একটি রাষ্ট্রকে রক্ষা করতে সবচেয়ে বড় অস্ত্র হলো তথ্য, আর সেই তথ্যের জন্য দরকার দক্ষ গোয়েন্দা নেটওয়ার্ক। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের গোয়েন্দা সক্ষমতা থেকে বঞ্চিত। আমাদের সংস্থাগুলো অভ্যন্তরীণ নিরাপত্তায় দক্ষ হলেও আন্তর্জাতিক পর্যায়ে গোয়েন্দা খেলার জটিলতায় পিছিয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, যেখানে র, মোসাদ, সিআইএ, আইএসআই প্রতিনিয়ত বিশ্বব্যাপী কাজ করছে, সেখানে বাংলাদেশের তথ্যযুদ্ধ এখনও মূলত প্রতিক্রিয়াশীল। এর মানে দাঁড়ায় ঘটনা ঘটার পর আমরা প্রতিক্রিয়া দিই, কিন্তু ঘটনা ঘটার আগে প্রতিরোধ করতে পারি না। ফলে বহু সময় দেখা যায় রাজনীতির অন্তর্মহল থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত অদৃশ্য প্রভাবের ছায়া পড়ে যাচ্ছে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোয়েন্দা জগতের এক কিংবদন্তি নাম। তিনি একবার বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল ইউর এনিমি, ইনফিলট্রেট হিজ মাইন্ড, মানে শত্রুকে নিয়ন্ত্রণ করতে চাইলে তার মনেই ঢুকে পড়ো। দোভালের তৈরি করা এই তত্ত্বকেই বলা হয় অফেন্সিভ ডিফেন্স, অর্থাৎ আক্রমণাত্মক প্রতিরক্ষা। এই নীতির ভিত্তিতেই র এখন শুধুমাত্র সীমান্তের বাইরে নয়, শত্রু রাষ্ট্রের ভেতরেও মনস্তাত্ত্বিক নেটওয়ার্ক গড়ে তোলে। বাংলাদেশে র এর এই মনস্তাত্ত্বিক খেলার পদ্ধতি অনেকটা এমন, তারা এমন ব্যক্তিদের চারপাশ ঘিরে রাখে যাদের জনগণ বিশ্বাস করে, যাদের কথা টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এই ব্যক্তিদের মধ্যে কেউ রাজনীতিক, কেউ সাংবাদিক, কেউ বিশ্লেষক। তাদের ভূমিকা হয় তথ্য পরিবেশক, কিন্তু প্রেরক নয়। তারা কেবল এক চ্যানেল যার মাধ্যমে নীতি, ধারণা, প্রভাব সবকিছু প্রবাহিত হয়। এখন যুদ্ধ কেবল বন্দুকের নয়, এখন যুদ্ধ হচ্ছে তথ্যের, বিশ্বাসের এবং গল্পের। র এর আন্ডারকভার এজেন্টরা এই যুদ্ধ লড়ে কিবোর্ড আর ধারণা দিয়ে। একটি ফেসবুক পোস্ট, একটি ইউটিউব ভিডিও বা একটি মতামত কলাম কখনো কখনো তা একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, আজকের গোয়েন্দা যুদ্ধ হলো এমন যুদ্ধ যেখানে গুলির বদলে শব্দ ব্যবহার হয়। বাংলাদেশের ভেতরেও এখন সেই শব্দযুদ্ধ তীব্র। কখনো তা দেশপ্রেমের ছদ্মবেশে আসে, কখনো ধর্মীয় স্বাধীনতার দাবিতে, আবার কখনো গণতন্ত্র রক্ষার স্লোগানে। কিন্তু এর ভেতরে কাজ করে অদৃশ্য এক হাত, যে হাত তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ পাঠায় আর সিদ্ধান্তের দিক নির্ধারণ করে দেয়। রাত নামছে ঢাকায়। এক জনপ্রিয় টকশোর আলো নিভে যাওয়ার পর সঞ্চালক তার ফোন হাতে নিয়ে নীরবে হাসলেন। ক্যামেরার সামনে তিনি বলেছিলেন, আমরা ভারতের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বই প্রথম। কিন্তু ক্যামেরা বন্ধ হতেই তিনি মেসেজ পাঠালেন এক বিদেশি নাম্বারে, ডাটা ফাইল ট্রান্সফার, মিশন কমপ্লিট। বাইরে তখন মৃদু বৃষ্টি পড়ছে। দূরের আকাশে একটি যাত্রীবাহী বিমান উড়ছে উত্তর পূর্ব দিকে, আর তার নিচে এই দেশের মাটিতে কেউ একজন হাঁটছে,
যে জানে না তার পাশের লোকটিই হয়তো দেশপ্রেমিক মুখোশে ঢেকে রাখা একজন আন্ডারকভার এজেন্ট। বৃষ্টির শব্দে মিশে গেল অচেনা এক প্রশ্ন, দেশপ্রেম আজ কার হাতে, আর দেশদ্রোহ ঠিক কোথায় শুরু হয়? ডিসেম্বরের ভোর, মিজোরামের পাহাড়ি বাতাসে কুয়াশা ঝুলে আছে আর আকাশে ঘুরে বেড়াচ্ছে একটি সেনা হেলিকপ্টার। নিচে লুংলাই জেলার সীমান্ত পার, বাংলাদেশের চট্টগ্রাম থেকে খুব দূরে নয়। স্থানীয় গ্রামবাসীরা আকাশের দিকে তাকিয়ে দেখছে হেলিকপ্টারটি একবার পারভার দিকে, একবার শিলছড়ির দিকে চক্কর দিচ্ছে। দুই জায়গায় যেন কোনো অদৃশ্য মানচিত্রের বিন্দু, যেখানে ইতিহাসের পরবর্তী যুদ্ধের রেখা আঁকা হচ্ছে। সেই হেলিকপ্টারেই ছিলেন ভারতের ইস্টার্ন কমান্ডের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, অভিজিৎ এস. পেন্থারকর ও যশ আহলাওয়াদ। তারা এসেছেন পরিদর্শনের অজুহাতে, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল এক সামরিক রেকি। বাংলাদেশ সীমান্তের খুব কাছে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘাঁটির জন্য স্থান নির্ধারণ। পাহাড়ের নিচে তখন মেঘ জমছে, কিন্তু মেঘের ওপারে জমছে যুদ্ধের ছায়া। ভারতের নতুন সেনা পরিকল্পনা এখন সরাসরি বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রামকে ঘিরে। দিল্লির সেনা বিশ্লেষকেরা বলছেন, শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য মিজোরামে ঘাঁটি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে পারভা নামের যে পাহাড় বা 60 কিলোমিটার দূরের শিলছড়ি, সেখানে সেনা ঘাঁটি গড়ার সঙ্গে শিলিগুড়ির কী সম্পর্ক? বাস্তবে ভারত তার দক্ষিণ পূর্ব সীমান্তে এমন অবস্থান নিচ্ছে, যেখান থেকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম একই সঙ্গে নিয়ন্ত্রণে রাখা যায়। চট্টগ্রাম মানে বাংলাদেশের অর্থনৈতিক নাভি কেন্দ্র, বন্দর বাণিজ্য ও জ্বালানি। সুতরাং সেটাই যদি ভারতের সেনার নজরবিন্দু হয়, তাহলে এটি কেবল সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয়, বরং এক সামরিক বার্তা, আমরা প্রস্তুত। মিজোরাম সীমান্তে এখন কেবল পাহাড় আর বনের নীরবতা নেই, আছে ট্রাকের গর্জন, ক্রেনের শব্দ আর রাতের বেলা ঝলমলে ফ্লাড লাইট। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, এই সীমান্তে কম্পোজিট অপারেশনাল হাব তৈরি হবে, যেখানে শুধু সেনা ব্যারাক নয়, থাকবে মাটির নিচে বাংকার, বিস্ফোরণ প্রতিরোধী আশ্রয় কেন্দ্র, অস্ত্রাগার এবং যোগাযোগ টানেল। এতদিন এখানে ছিল বিএসএফ এর নজরদারি, কিন্তু এখন সরাসরি সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে। থার্ড কোর নামে যুদ্ধ প্রস্তুতি ইউনিটের একটি পূর্ণাঙ্গ ব্রিগেড মোতায়েনের প্রস্তাব তৈরি। তাদের অবস্থানই হবে বাংলাদেশের ওপর কৌশলগত চাপ। এমন স্থায়ী প্রস্তুতি কোনো দেশ নেয় না, যদি না সে অন্তত এক সম্ভাব্য সংঘাতের দিকে অগ্রসর হয়। যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি মানে শুধু গোলাবারুদ নয়, মনস্তত্ত্বেরও প্রস্তুতি। আর ভারত এখন সেই মানসিক যুদ্ধ শুরু করেছে। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই দিল্লির মনোভাব স্পষ্ট বদলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন বাংলাদেশ বিদেশি সম্পর্কের ভারসাম্য নতুনভাবে সাজাতে শুরু করলো, চীন, তুরস্ক, পাকিস্তান এমনকি পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা বাড়ল, তখন দিল্লি বুঝল তারা আর আগের মতো প্রভাব খাটাতে পারবে না। এই পরিবর্তন ভারতের কাছে কেবল কূটনৈতিক ধাক্কা নয়, এটি মনস্তাত্ত্বিক পরাজয়ও। কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তারা নিজেদের প্রভাবলয়ের নিরাপদ অঞ্চল হিসেবে দেখত, এখন সেই অঞ্চল তাদের হাতছাড়া হচ্ছে। তাই ভারতের কৌশল এখন ভয় দেখানো, চাপ সৃষ্টি এবং সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়ে মানসিক প্রভাব বিস্তার করা। চট্টগ্রামের দিকে সেনা মোতায়েন মানে বাংলাদেশের অর্থনৈতিক স্পন্দনে হাত দেয়া। এটা এমন এক বার্তা, যদি তোমরা আমাদের কথা না শোনো, আমরা তোমাদের শ্বাসরোধ করতে পারি। ভারত গত মাসে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চলে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে। তখন অনেকে ভেবেছিল এগুলো চীনের বিরুদ্ধে প্রতিরক্ষার অংশ, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই রণকৌশল দক্ষিণ পূর্বেও চলছে। এইবার নিশানা বাংলাদেশ। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সঙ্গে যুক্ত করে, এটাই তাদের দুর্বলতম বিন্দু। এখন ভারত ভয় পাচ্ছে, যদি বাংলাদেশ একদিন নিরপেক্ষ বা চীন ঘেঁষা অবস্থান নেয়, তবে তাদের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকেই তারা প্রতিরক্ষা নয়, আগ্রাসনকে বেছে নিচ্ছে। মিজোরাম, ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে নতুন অবকাঠামো তৈরি হচ্ছে, যেখানে সীমান্ত পারাপার নজরদারি, ড্রোন কন্ট্রোল সেন্টার এবং আর্টিলারি ঘাঁটি তৈরি হচ্ছে। এগুলো কেবল নজরদারি নয়, এগুলো লঞ্চ প্যাড, সম্ভাব্য হামলার প্ল্যাটফর্ম।
বাংলাদেশ সীমান্তের পাহাড়ি এলাকায় হঠাৎ করে অস্থিরতা বাড়ছে। নিষিদ্ধ সংগঠনগুলো হঠাৎ সক্রিয় হয়ে উঠছে, আঞ্চলিক বামপন্থী গোষ্ঠীগুলো নতুন অর্থ ও অস্ত্র পাচ্ছে। এসব কাকতালীয় নয়। ভারত বুঝে গেছে সরাসরি যুদ্ধ না করেও ছায়াযুদ্ধ চালানো যায়। তারা আন্তর্জাতিক পরিসরে এমন বয়ান তৈরি করছে যে বাংলাদেশে নাকি উগ্রবাদ বাড়ছে, সাধারণ মানুষ ভারতের হস্তক্ষেপ চায়। এই বয়ানই ভবিষ্যতে কোনো বিশেষ সামরিক অভিযানের নৈতিক ভিত্তি তৈরি করবে। এখন থেকে সীমান্তে প্রতিটি আন্দোলন, প্রতিটি সংঘর্ষ দিল্লির মিডিয়ায় দেখানো হবে বাংলাদেশের অস্থিতিশীলতা হিসেবে। এভাবেই তৈরি হচ্ছে ন্যারেটিভের যুদ্ধক্ষেত্র, যেখানে গোলাবারুদ নয়, শব্দই অস্ত্র, সংবাদই আক্রমণ। ভারতের সামরিক পরিকল্পনার ধরন এখন অনেকটা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের মতো। সরাসরি যুদ্ধ নয়, আগে মাসের পর মাস সীমান্তে মহড়া, আকাশসীমায় সতর্কীকরণ, পাহাড়ি সরঞ্জাম স্থানান্তর, সবই স্বাভাবিক অনুশীলন বলে দেখানো হয়। তারপর হঠাৎ একদিন সীমান্ত অতিক্রম করে সেনা। ভারতও সেই একই প্যাটার্নে এগোচ্ছে। মিজোরামে তারা তৈরি করছে স্থায়ী মহড়া কেন্দ্র, যেখানে যুদ্ধের অনুশীলন আসলে একটি বাস্তব প্রস্তুতির অংশ। প্রতিদিন সীমান্তে আকাশে উঠছে গোয়েন্দা ড্রোন, মাটিতে বসানো হচ্ছে নজরদারি রাডার, আর ঢাকার প্রতিটি সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা নিছক প্রতিরক্ষা নয়, এটা মানসিক চাপ সৃষ্টির কৌশল, যাতে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রতিনিয়ত দিল্লির নজরে থাকে। দক্ষিণ এশিয়া রাজনীতির মানচিত্রে বাংলাদেশ এখন যেন এক নতুন নক্ষত্র, যার আলো ছড়িয়ে পড়ছে সবদিকে। এই আলো কারো ধার করা নয়, এটি জন্মেছে অন্তর্গত আগুন থেকে, এক জাতির দীর্ঘদিনের অভিমান, আত্মসম্মান ও স্বাধীনতার চেতনা থেকে। ভারত যে দেশটিকে বছরের পর বছর ধরে প্রভাবলয়ের সুশীল প্রতিবেশী মনে করত, আজ সেই দেশ দাঁড়িয়ে গেছে নিজের পায়ে, নিজের ভাষায়, নিজের নীতিতে। আর এখানেই দিল্লির ভয়। এই ভয় সামরিক নয়, কূটনৈতিক নয়, বরং অস্তিত্বগত। কারণ ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ একবার নিজের পথ বেছে নিয়েছে, তাকে আর ফিরিয়ে আনা যাবে না। বাংলাদেশে এখন এক নতুন শক্তির উত্থান ঘটছে, যার কোনো কেন্দ্রীয় কমিটি নেই, কোনো অফিস নেই, কোনো নেতা নেই। তবু এর স্পন্দন ছড়িয়ে আছে গ্রামে, শহরে, বিশ্ববিদ্যালয়ে, এমনকি সেনা ব্যারাকেও। এটি এক চিন্তার বিপ্লব, যেখানে তরুণ প্রজন্ম প্রথমবারের মতো নিজেদের রাষ্ট্রকে অন্যের প্রভাব থেকে আলাদা করে দেখতে শুরু করেছে। তারা বুঝেছে বন্ধু রাষ্ট্র মানেই শাসক রাষ্ট্র নয়, সহযোগিতা মানেই বশ্যতা নয়। এই নতুন প্রজন্ম ইতিহাসের দিকে তাকিয়ে বলছে, যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সে কেন কারো নির্দেশে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে? এই প্রশ্নটাই ভারতের নীতি নির্ধারকদের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত এনে দিয়েছে। দিল্লির অভ্যন্তরে এখন এক নতুন শব্দ ঘুরছে, বাংলাদেশ সিন্ড্রোম। এর মানে হলো দক্ষিণ এশিয়ার অন্য ছোট দেশগুলো যেন বাংলাদেশের পথে না হাঁটে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ সবাই এখন বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে, যেমন একসময় ইউরোপের ছোট রাষ্ট্রগুলো পর্যবেক্ষণ করত ফিনল্যান্ডকে, যারা রাশিয়ার ছায়া থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করেছিল। বাংলাদেশ এখন সেই ভূমিকায়। ভারতের নিরাপত্তা পরামর্শদাতারা উদ্বিগ্ন, কারণ তারা দেখছেন বাংলাদেশের তরুণেরা এখন এমনভাবে রাষ্ট্র ভাবছে যা দিল্লির প্রচারণা ভেদ করে যায়। তারা ভারতের কোনো প্রচারণাকে সত্য বলে গ্রহণ করছে না। তারা চীনের সঙ্গে সহযোগিতা করছে, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি নিচ্ছে, পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণের পরিকল্পনা করছে। সবই বাংলাদেশের কৌশলগত স্বার্থে, ভারতের বিরোধিতায় নয়। কিন্তু দিল্লি যেভাবে নিজেদের আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কেন্দ্র হিসেবে দেখছে, সেই মানসিকতা থেকে তারা এই ভারসাম্যপূর্ণ নীতিকে সহ্য করতে পারছে না। তারা চায় সবাই তাদের কথা মতো চলুক। বাংলাদেশ সেই শৃঙ্খল ভেঙে দিয়েছে। এই নতুন বাংলাদেশের নেতৃত্বে আছেন এমন মানুষরা যাদের রক্তে রয়েছে মুক্তিযুদ্ধের স্পিরিট, কিন্তু দৃষ্টিতে আধুনিক কৌশল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক তত্ত্ব হল ভারসাম্যই স্বাধীনতার মূল। তিনি বুঝেছেন ভারতকে না বলে চীনকে হ্যাঁ বললে তার নির্ভরতা বদল, স্বাধীনতা নয়। তাই তিনি একাধিক শক্তির ভারসাম্য রেখে বাংলাদেশকে একটি বহুমাত্রিক রাষ্ট্রনীতির পথে চালিত করছেন। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো এখন একের পর এক রিপোর্ট পাঠাচ্ছে, ঢাকায় নাকি ভারত বিরোধী মনোভাব বেড়ে গেছে। কিন্তু বাস্তবে এই মনোভাব ভারত বিরোধী নয়, এটি বাংলাদেশপন্থী। এটি এক আত্মপরিচয়ের পুনর্জন্ম, যেখানে জাতীয় মর্যাদার সর্বাগ্রে। ভারতের প্রভাবলয় থেকে বেরিয়ে আসা মানে কোনো যুদ্ধ নয়, এটি এক মানসিক স্বাধীনতা। আর সেই মানসিক স্বাধীনতাই এখন দিল্লির সবচেয়ে বড় পরাজয়। কারণ মন জয়ের কোনো ট্যাঙ্ক, কোনো ড্রোন নেই। দিল্লি আজ ভয় পাচ্ছে সেই আত্মবিশ্বাসী বাংলাদেশের, যাকে ভয় দেখিয়ে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাদের প্রচারণা, তাদের কূটনৈতিক চাপ সব ব্যর্থ হচ্ছে,
কারণ বাংলাদেশের অভ্যন্তরে এক নতুন জাতীয় শক্তি গড়ে উঠেছে। এটি রাষ্ট্রীয় নয়, এটি জনমানুষের শক্তি, যেখানে প্রতিটি মানুষ জানে স্বাধীনতা একবার অর্জিত হলে তা আর কারো হাতে তুলে দেওয়া যায় না। বাংলাদেশের নতুন এই শক্তি কেবল রাজনীতি বা সেনা কৌশল নয়, এটি সাংস্কৃতিক প্রতিরোধও। ঢাকার তরুণ শিল্পীরা এখন তাদের গানে, সিনেমায়, গল্পে তুলে আনছে স্বাধীন রাষ্ট্রচেতনা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছাত্ররা বিতর্ক করছে ভারতের প্রভাব নিয়ে। সামাজিক মাধ্যমে মানুষ প্রশ্ন তুলছে, কেন ভারত সবসময় আমাদের নীতি নির্ধারণ করবে? এই প্রশ্নগুলোই ভারতের প্রচলিত আধিপত্যবাদের ভিত কাঁপিয়ে দিচ্ছে। যে দেশে প্রশ্ন জাগে সে দেশে বিপ্লব জাগে, আর এই বিপ্লব বন্দুকের নয়, চিন্তার। আজ দিল্লি দেখছে, তারা যত বাংকার তৈরি করছে, যত পাহাড়ে ঘাঁটি গড়ছে, বাংলাদেশের মানুষ তত বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ ইতিহাস সাক্ষী, হুমকি বাঙালিকে ভয় দেখায় না, বরং এক করে ফেলে। এই নতুন বাংলাদেশের শক্তি হলো এই ঐক্য, যা দমন করা যায় না, কেনা যায় না, ভয় দেখিয়ে ভাঙা যায় না। দিল্লির জন্য এটি সবচেয়ে অস্বস্তিকর বাস্তবতা। তারা দেখতে পাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নেতৃত্বের কেন্দ্র এখন ধীরে ধীরে সরছে। দিল্লি থেকে নয়, বরং ঢাকা থেকে উচ্চারিত হচ্ছে নতুন নীতির ভাষা। রাত গভীর, পারভা গ্রামের আকাশে আবার সেই হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। চাঁদের আলোয় পাহাড়ের ঢালে দেখা যায় নতুন নির্মাণের ছায়া, কনক্রিটের দেয়াল, ফ্লাড লাইট আর একের পর এক ধোঁয়াটে কাঠামো। বাংলাদেশ সীমান্তের ওপারে এক তরুণ কৃষক রাতের আকাশে তাকিয়ে ফিসফিস করে বলে, ওরা আস্তে আস্তে আগুন জ্বালাচ্ছে। ঢাকায় তখন রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের বৈঠক চলছে। নিরাপত্তা উপদেষ্টা মানচিত্রে চোখ রেখে বললেন, এই আগুন যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চল পুড়ে যাবে। বাতাসে নিস্তব্ধতা, কিন্তু নিস্তব্ধতার ভেতরে প্রতিধ্বনি শোনা যায়। যুদ্ধ এখন পাহাড়ের নিচে ঘুমাচ্ছে, জেগে উঠলে সেটি আর সীমান্ত মানবে না। পারভা ও সিলসরির মাটির নিচে ভারত যে বারুদের রেখা টানছে, সেই রেখার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এক নতুন বাংলাদেশ, যে দেশ ভয় পায় না, বরং জানে ভয় দেখানোই এক সাম্রাজ্যের শেষ ধাপ। যে শক্তির জন্ম ভয়ের মধ্যে, তার স্থায়িত্ব নেই। আর বাংলাদেশের নতুন শক্তির জন্ম সাহসের মধ্যে। তাই দিল্লির ভয় যত বাড়বে, বাংলাদেশের আত্মবিশ্বাস তত বাড়বে। পারভা পাহাড়ের নিচে ভারত যত বাংকার বানাক, বাংলাদেশের মাটিতে গড়ে উঠছে তত চিন্তার দুর্গ, যেখানে স্বাধীনতা এখন কেবল এক শব্দ নয়, এক চেতনার নাম। বাংলাদেশের নতুন শক্তির এই উত্থান দিল্লির চোখে যেন এক ঝলক আগুন, যে আগুন নিভে গেলে ভারত নিঃশ্বাস নিতে পারবে, কিন্তু জ্বলে উঠলে বদলে যাবে গোটা দক্ষিণ এশিয়ার ইতিহাস। রূপপুরের নদী পাড়ের সকাল তখনও পুরোপুরি জাগেনি। কুয়াশায় ঢাকা ঈশ্বরদীর আকাশের সূর্যের আলো যেন পথ হারিয়েছে। শুধু নিচে টহলরত কয়েকজন সৈনিকের বুটের আওয়াজ মিলেমিশে যাচ্ছে ঠান্ডা বাতাসে। দূরে এক কনক্রিট ঘাঁটির গেটে বড় অক্ষরে লেখা জাতীয় প্রতিরক্ষা গবেষণা কমপ্লেক্স। সেখানে আজ এক অদ্ভুত নীরবতা। কোথাও কোনো সাংবাদিক, কোনো আমলা নেই, কিন্তু জানালার ভেতরে আলো জ্বলছে। কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠছে একটার পর একটা ড্রয়িং, নতুন বিমান ঘাঁটির নকশা, ক্ষেপণাস্ত্র মোতায়েনের ম্যাপ আর বোমারু বিমানের পারফরমেন্স রিপোর্ট। এক তরুণ প্রকৌশলী হঠাৎ বলে উঠল, স্যার, আমাদের নতুন হিসার ও ক্ষেপণাস্ত্র সিস্টেমের টেস্ট সিগন্যাল পেয়েছি। অন্য প্রান্তে বসা জ্যেষ্ঠ কর্মকর্তা জানালার বাইরে তাকালেন, মৃদু হাসলেন, তারপর ধীরে বললেন, ভালো, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ আমাদের দিকে আসছে। আমাদের প্রস্তুতি এখন সম্পূর্ণ। সেই এক বাক্যে যেন গোটা রাষ্ট্রের মানসিক অবস্থার প্রতিফলন। দক্ষিণ এশিয়ার এই অগ্নিগর্ভ সময়ের মধ্যে বাংলাদেশ এখন নিঃশব্দে গড়ে তুলছে তার সবচেয়ে বড় সামরিক প্রতিরোধ। ইউরোফাইটার টাইফুন নামটা এখন কেবল একটি যুদ্ধ বিমানের নয়, এটি বাংলাদেশের আকাশে এক নতুন আত্মবিশ্বাসের প্রতীক। প্রফেসর ইউনূসের সরকারের সময় থেকেই এই প্রকল্পের আলোচনা শুরু হয়, কিন্তু তখনও অনেকে তা কল্পনা ভেবেছিল। আজ সেটি বাস্তব। এই দেশে এখন টাইফুনের জন্য বিশেষ হ্যাঙ্গার তৈরি হচ্ছে। ইউরোপ থেকে বিশেষজ্ঞ দল এসেছে রাডার সিস্টেম সংযোগ করতে, আর পাইলটরা প্রশিক্ষণ নিচ্ছেন ইতালির আকাশে। এর পাশাপাশি চীনের জেট-এনসি, পাকিস্তানের F-17 ব্লক 3, তুরস্কের হিসার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দেশীয় ড্রোন কারখানা, সব মিলে গড়ে উঠছে এক নতুন প্রতিরক্ষা বাস্তবতা। বাংলাদেশ একসময় প্রতিরক্ষা কেনাকাটায় ভয় পেত। রাজনীতি, বিতর্ক, বাজেট সবই বাধা ছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। যে দেশ একসময় ঋণের চিন্তায় দ্বিধাগ্রস্ত থাকত, সেই দেশ আজ নিজের নিরাপত্তার জন্য বিনিয়োগ করছে হাজার কোটি টাকা। কেউ জোরে বলছে না, কিন্তু সবাই জানে আমরা প্রস্তুত হচ্ছি এক দীর্ঘ ধৈর্যশীল যুদ্ধের জন্য। ইউরোপের 4 দেশ
ইতালি, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্যের যৌথ নির্মিত এই বিমান শুধু প্রযুক্তির নিদর্শন নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির প্রতীকও। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইউরোপের সামরিক মানচিত্রে প্রবেশ করেছে প্রথমবারের মতো। ইউরোফাইটার এক একটি ইঞ্জিনে যে ক্ষমতা তা বাংলাদেশের বর্তমান MiG-29-এর দ্বিগুণেরও বেশি। আর এর রাডার, সেন্সর ও অস্ত্র ধারণ ক্ষমতা এমন যে একই সঙ্গে স্থল, জল ও আকাশের 3টি টার্গেট ধ্বংস করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই বিমান কেনা মানে ইউরোপের কাছে রাজনৈতিক আস্থা অর্জন। এই আস্থা একবার পাওয়া গেলে কেউ আর সহজে সেই দেশের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান নেয় না। একজন বিদেশি বিশ্লেষক বলেছিলেন, বাংলাদেশ টাইফুন কিনছে মানে এশিয়ার একটি ছোট দেশ ইউরোপকে তার মিত্র বেছে নিয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্ত কেবল প্রতিরক্ষা নয়, এটি একটি পররাষ্ট্র নীতির ঘূর্ণাবর্ত, যেখানে আকাশের প্রতিটি গর্জনই আসলে কূটনৈতিক সিগন্যাল। চীনের পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে তৈরি হচ্ছে জেট-এনসি। এই যুদ্ধবিমানকে বলা হয় ড্রাগনের চোখ, কারণ এর রাডার যে শক্তি রাখে তা শত্রুপক্ষের বিমানকে 200 কিলোমিটার দূর থেকে দেখতে পারে। বাংলাদেশের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ সংস্করণ, যেখানে থাকবে প্লি-15 দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা। অন্যদিকে পাকিস্তানের কামরায় তৈরি হচ্ছে JF-17 ব্লক 3, যা চীন-পাকিস্তান যৌথ প্রকৌশলের সাফল্যের চূড়া। এই বিমানগুলো বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে এমনভাবে যাতে রক্ষণাবেক্ষণ খরচ কম এবং অপারেশন সহজ হয়। এই দুই বিমানের সংমিশ্রণই তৈরি করছে এক দ্বিমুখী প্রতিরক্ষার দেয়াল, যেখানে ইউরোপের টাইফুন সামলাবে উচ্চ আকাশ, আর চীনা ও পাকিস্তানি বিমান নজর রাখবে সীমান্ত ও উপকূলে। বঙ্গোপসাগরের ওপরে তৈরি হচ্ছে এক অদৃশ্য বৃত্ত, যা হয়তো আগামী দশকের যুদ্ধ মানচিত্র নির্ধারণ করবে। যুদ্ধ শুধু আকাশে হয় না, যুদ্ধের নিয়ন্ত্রণ থাকে মাটিতে। যেখানে সৈনিক পা ফেলে সেখানে ট্যাঙ্কের চাকা ঘোরে। বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন অধ্যায় শুরু হয়েছে তুরস্কের সহায়তায়। হিসার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন বাংলাদেশের নিরাপত্তার মূল ভিত্তি হয়ে উঠছে। এই সিস্টেম শত্রুপক্ষের বিমান বা ড্রোনকে 70 কিলোমিটার দূর থেকেই ধ্বংস করতে সক্ষম। এছাড়া দেশে স্থাপিত হচ্ছে প্রথম ড্রোন তৈরির কারখানা, যেখানে তরুণ প্রকৌশলীরা নিজেরাই তৈরি করছেন নজরদারি ও আক্রমণ সক্ষম ড্রোন। অন্যদিকে চীনের তৈরি নতুন প্রজন্মের ট্যাঙ্ক ও সাজোয়া যান যুক্ত হয়েছে সেনাবাহিনীতে। মাঠ পর্যায়ে চলেছে প্রশিক্ষণ, যেখানে সৈনিকরা এখন আর বিদেশি উপদেশের অপেক্ষায় থাকে না, নিজেদের কমান্ডেই পরিচালনা করছে আধুনিক অস্ত্র ব্যবস্থা। এই দৃশ্য এখন আর গোপন নয়। যে বাংলাদেশকে একসময় বলা হতো নিরাপত্তা নির্ভর দেশ, সেই বাংলাদেশ এখন হয়ে উঠছে প্রতিরোধ নির্ভর দেশ। কেন এই প্রস্তুতি? এই প্রশ্নের উত্তরটা সহজ নয়। যেমন সহজ নয় যুদ্ধের আগের নিরাপত্তা বোঝা। বাংলাদেশের এই প্রস্তুতি কোনো একদিনের আতঙ্ক থেকে জন্ম নেয়নি। এটি দীর্ঘদিনের দমন করা বাস্তবতার পরিণতি। যে বাস্তবতায় দেখা যায় সীমান্তে, দেখা যায় কূটনীতির নরম হাসিতে, আর সবচেয়ে বেশি দেখা যায় সেই অদৃশ্য ভয়টিতে, যে ভয় বলে আমরা প্রস্তুত না থাকলে একদিন কেউ আমাদের প্রস্তুত করবে। দক্ষিণ এশিয়া রাজনীতিতে এখন এক অদ্ভুত ঘূর্ণি তৈরি হয়েছে। ভারত তার উত্তর সীমান্তে চীনের সঙ্গে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত উত্তপ্ত সীমান্তে দুই দেশের সেনারা বরফের ভেতর মুখোমুখি দাঁড়িয়ে। চীনের কৌশল হলো আর্থিক প্রভাবের ভেতর দিয়ে সামরিক উপস্থিতি, আর ভারতের কৌশল হলো ভয় দেখিয়ে বন্ধুত্বের প্রস্তাব। এই দুই কৌশলের মাঝখানে যে দেশটি সবচেয়ে বিপজ্জনক অবস্থানে দাঁড়িয়ে আছে তার নাম বাংলাদেশ। একদিকে ভারতের নিরাপত্তা বলয় তত্ত্ব, অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রভাব। দুটি ঢুকে গেছে বঙ্গোপসাগরের নরম বালু পর্যন্ত। এমন এক অবস্থায় বাংলাদেশের জন্য নিরপেক্ষ থাকা মানে দাঁড়িয়ে থাকা উন্মুক্ত বালুচরে, যেখানে যেদিকের বাতাসই বইবে সেই দিকেই শরীর হেলে পড়বে। এই অবস্থার পরিবর্তন আনতেই শুরু হয় বাংলাদেশের প্রতিরক্ষা জাগরণ। প্রফেসর ইউনূস সরকারের সময় যেভাবে ইউরোপ, চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সমান্তরালভাবে সম্পর্ক স্থাপন করা হয় তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ছিল কূটনৈতিকভাবে পরিকল্পিত ভারসাম্য নীতি, যাতে কোনো এক শক্তির কাছে বাংলাদেশ সম্পূর্ণ নির্ভরশীল না হয়, বরং প্রতিটি শক্তির সঙ্গে পারস্পরিক নির্ভরতা তৈরি হয়। এভাবেই ইউরোফাইটার টাইফুন আসে ইউরোপ থেকে, জেট-এনসি আসে চীন থেকে, JF-17 আসে পাকিস্তান থেকে, আর হিসার ও আসে তুরস্ক থেকে। এই চারটি নাম কেবল প্রযুক্তি নয়, এগুলো রাজনৈতিক প্রতিরোধের চারটি স্তম্ভ। কারণ এই অস্ত্রগুলো বাংলাদেশের শত্রুকে ভয় দেখানোর জন্য নয়, বরং বন্ধুকে সতর্ক রাখার জন্য। যখন একটি ছোট দেশ প্রতিরোধে শক্তিশালী হয়, তখন বড় দেশগুলো তার সাথে বন্ধুত্ব করে সম্মানের জায়গা থেকে, দয়ার জায়গা থেকে নয়। বাংলাদেশের নীতি এখন স্পষ্ট, আমরা কারো হাতের মুঠোয় থাকতে চাই না। এই আত্মবিশ্বাসী আজ বাংলাদেশের প্রতিরক্ষা দর্শনের প্রাণ। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেন, এই প্রস্তুতি কোনো একদিনের যুদ্ধের জন্য নয়, এটি এক প্রজন্মের নিরাপত্তা তৈরির জন্য। কারণ যুদ্ধ এখন শুধু বন্দুক দিয়ে হয় না, হয় অর্থনীতিতে, সাইবারে, হয় তথ্যের ভেতর দিয়ে। আজকের প্রস্তুতি মানে শুধু ট্যাঙ্ক বা জেট নয়, এর ভেতরে আছে স্যাটেলাইট নজরদারি, তথ্যযুদ্ধ এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতার স্বপ্ন।
এই প্রস্তুতির মূলে আছে এক নিঃশব্দ উপলব্ধি, যে দেশ নিজের আকাশকে নিরাপদ করতে পারে না সে কখনো নিজের রাজনীতি নিরাপদ রাখতে পারে না। আর এই উপলব্ধি আজ বাংলাদেশকে বদলে দিয়েছে। একসময় যে দেশ যুদ্ধের কথা শুনলে ভয় পেত, আজ সেই দেশ জানে যুদ্ধ না চাইলেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই শান্তির প্রথম শর্ত। দক্ষিণ এশিয়ার আকাশে এখন পুরনো নক্ষত্রেরা আর স্থির নেই, তারা নড়ছে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ সমুদ্রের দিকে। মানচিত্রের যে রেখাগুলো একসময় লাল কালি দিয়ে আঁকা হয়েছিল, আজ সেগুলোর নিচে জমে উঠছে সামরিক কালি, যেখানে প্রতিটি দেশ নিজের সীমান্তের চারপাশে নতুন রং লাগাচ্ছে। এই মানচিত্রের কেন্দ্রে এখন বাংলাদেশ, কেননা ভৌগোলিকভাবে এই দেশটি হলো চীন ও ভারতের সংঘর্ষের নরম রেখা, বঙ্গোপসাগরের প্রবেশদ্বার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ বিন্দু। বিশ্বের প্রতিটি কৌশলবিদ জানে যে দেশ এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করবে, সে নিয়ন্ত্রণ করবে ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত যোগাযোগ পথ, আর সেই পথের মাঝেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এ কারণেই ইউরোফাইটার, জে-10C, F-17 হিসার ও এগুলো কেবল অস্ত্র নয়, এগুলো মানচিত্রের কলম। প্রতিটি ডানা, প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি সেনা টহল এই অঞ্চলের নতুন লাইন টানছে, যে লাইন আর রাজনীতি দিয়ে মোছা যাবে না। ভারত দীর্ঘদিন ধরে নেট সিকিউরিটি প্রোভাইডার নামে পুরো দক্ষিণ এশিয়াকে নিজের তত্ত্বাবধানে রাখতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের এই প্রস্তুতি সেই ধারণার ভেতরেই এক চির ধরিয়ে দিয়েছে। এখন আর নিরাপত্তা একমুখী নয়, এখন প্রতিরক্ষা ভারসাম্য চারিদিকে ভাগ হয়ে গেছে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে বাংলাদেশ এখন এক নিরপেক্ষ শক্তি নয়, এটি হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার প্রতিরোধের অক্ষ। অন্যদিকে বেইজিং ও ইসলামাবাদ একই সঙ্গে এই পরিবর্তনকে দেখেছে সম্ভাবনা হিসেবে। তারা বুঝতে পেরেছে এই নতুন ঢাকা যদি নিরপেক্ষ থেকেও আত্মনির্ভর হয়, তবে সেটি তাদের কৌশলগত ভারসাম্যের পক্ষে। বাংলাদেশ এখন যেন এক অদ্ভুত দ্বীপ, যেখানে চারদিকের শক্তি ভেসে আসে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে থাকে এক শান্ত অথচ শক্ত কেন্দ্র। এখন প্রশ্ন হলো, এই মানচিত্রে পরবর্তী রেখাটি কোথায় টানা হবে? বিশ্লেষকরা বলেন সেই রেখা টানা হবে সমুদ্রে, কারণ যুদ্ধের পরবর্তী মঞ্চ হবে বঙ্গোপসাগর, যেখানে ডুবোজাহাজ, রাডার এবং অদৃশ্য যোগাযোগ ব্যবস্থা নির্ধারণ করবে কে কার উপকূলে প্রবেশ করতে পারবে। বাংলাদেশ ইতোমধ্যেই সেই প্রস্তুতিও নিচ্ছে। নতুন উপকূলীয় ঘাঁটি, নতুন নজরদারি সিস্টেম এবং যৌথ মহড়া কর্মসূচি এখন প্রায় নিয়মিত ঘটনা। এই পুরো দৃশ্যটা বাইরে থেকে দেখলে শান্ত দেখালেও এর ভেতরে চলছে কূটনৈতিক দাবার খেলা, যেখানে প্রতিটি চুক্তি, প্রতিটি সফর এবং প্রতিটি সামরিক মহড়া আসলে ভবিষ্যতের কোনো অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপ, চীন, তুরস্ক সবার সঙ্গেই যখন এক দেশ একসঙ্গে বন্ধুত্ব করে, তখন সেটি আর ছোট দেশ থাকে না, তখন সেটি হয়ে ওঠে কেন্দ্রবিন্দু, যেখানে দিক নির্ধারণ হয়, সীমান্ত নয়, কৌশল নির্ধারণ হয়, যুদ্ধ নয়। দক্ষিণ এশিয়ার এই নতুন মানচিত্রে এখন লাল সবুজ রংটি শুধু একটি পতাকার নয়, এটি এক সতর্ক রেখা যা বলে আমরা কারো ছায়ায় থাকব না। আজকের বাংলাদেশ সেই ইতিহাসের জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে তার প্রতিটি সিদ্ধান্তই একদিন মানচিত্রের চিহ্ন হয়ে যাবে। আর সেই মানচিত্র একটাই কথা বলে, এই অঞ্চলের ভবিষ্যৎ আর এক দেশীয় নয়, এখন এই অঞ্চলের ভারসাম্য নির্ভর করছে এক ছোট দেশের দৃঢ় প্রতিরোধের উপর, যে দেশ নিঃশব্দে বলছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরা প্রস্তুত। এবং আমাদের আকাশ, আমাদের সমুদ্র, আমাদের সীমান্ত সব জানে কোথায় টানতে হয় নতুন রেখা। রাত নেমেছে কক্সবাজারের উপকূলে। মহেশখালীর ঘাঁটি থেকে ভেসে আসছে টহল নৌকার শব্দ। দূরের সাগরের কালো জলে এক বিমূর্ত আলোর রেখা, সম্ভবত নতুন ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন। এক তরুণ অফিসার দাঁড়িয়ে আছেন সৈকতের ধারে, তার কানে হেডসেট, চোখে ট্যাকটিক্যাল গগলস। দূর থেকে ভেসে আসছে কমান্ড সেন্টারের কণ্ঠ, সব ইউনিট রেডি, পজিশনে থাকো। তিনি ধীরে হেসে বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে এই আকাশ জানবে আমরা প্রস্তুত। বাতাসে তখন লবণের গন্ধ, কুয়াশার ভেতর মিশে আছে সাগরের গর্জন। দূরে ইউরোফাইটারের ইঞ্জিন শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে। বাংলাদেশ এখন কেবল একটি দেশ নয়, এটি এক প্রস্তুত মানচিত্র, যেখানে প্রতিটি বিন্দুতে লেখা আছে এক সতর্ক ভবিষ্যৎবাণী। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ আসছে, আমরা প্রস্তুত। দক্ষিণ এশিয়ার মানচিত্র আবারও বদলাতে চলেছে। শীতের দুপুর, কুয়াশার চাদরে ঢেকে আছে সীমান্তের সবুজ জমি। হু হু করে বইছে ঠান্ডা বাতাস, গাছের পাতায় জমে থাকা শিশির কাঁপছে আলতোভাবে। দূরে পাহাড়ের গায়ে সূর্যের আলো ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও এক ধরনের অজানা অন্ধকার লুকিয়ে আছে। বাংলাদেশ ভারত সীমান্তের এক চৌকিতে দাঁড়িয়ে আছে তরুণ এক সৈনিক, মুখে ক্লান্তির রেখা, চোখে অনড় দৃষ্টি। তার সামনে কুয়াশার ভেতর অস্পষ্ট দেখা যায় ওপারের পাহাড়ের ধূসর রেখা, আর মাঝে মাঝেই সেই রেখার উপর উড়ছে কালো রঙের এক ড্রোন। মাঝে মাঝে সেটির প্রোপেলারের শব্দ নীরবতা চিরে আসে, আবার মিলিয়ে যায় বাতাসে। ওয়্যারলেসে হঠাৎ ভেসে আসে ফিসফিস আওয়াজ। ওরা আজও রিকনেসান্স মিশনে এসেছে। সৈনিকের চোখে তখন ঝলসে ওঠে এক অদ্ভুত দৃঢ়তা।
সে তাকিয়ে থাকে সেই ড্রোনের দিকে, যেন চোখে ধরে রাখতে চায় অদৃশ্য এক যুদ্ধের ছায়া। ঢাকায় তখন দুপুর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাদা ভবনের জানালা ঘিরে ঘন কুয়াশার পর্দা নেমেছে। ভেতরে চলছে একটি গোপন সভা। বিষয় ভারতের আগ্রাসনের সামরিক সম্ভাবনা। অফিসারদের মুখে উত্তেজনা আর সতর্কতার মিশ্র ছাপ। একজন সিনিয়র অফিসার গম্ভীর কণ্ঠে বললেন, ওরা ভাবে আমরা দুর্বল, কিন্তু ইতিহাস বলে দুর্বলরাই টিকে থাকে সবচেয়ে জেদ নিয়ে। শক্তিশালী পতন ঘটে গর্বের ভারে, কিন্তু ছোট জাতিরা টিকে থাকে আত্মসম্মানের শক্তিতে। ঘরে এক মুহূর্তের জন্য নেমে আসে নীরবতা। সবাই যেন মনে মনে সেই বাক্যটাকে গেঁথে রাখে আগুনের মতো। ভারতের রাজধানীতে এখন এক নতুন প্রচারণার ঢেউ। দিল্লির টেলিভিশনে প্রচারিত হলো এক বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশ দ্য নেক্সট ফ্রন্ট। উপস্থাপক গলা নামিয়ে বললেন, বাংলাদেশ আমাদের দক্ষিণ পূর্ব সীমান্তে চীনের ঘাঁটি হয়ে উঠছে। আমাদের উচিত এটি নিরপেক্ষ রাখা। নিরপেক্ষ রাখার মানে কি? সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি কৌশলগত নিয়ন্ত্রণ। বিজেপির এক নেতা আরও সরাসরি বললেন, প্রয়োজনে বাংলাদেশের ভেতরে ঢুকে সাময়িক নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এই এক বাক্যেই যেন উন্মোচিত হলো পুরনো অহংকারের পুনর্জন্ম, এক সাম্রাজ্যবাদী ছায়া যা ইতিহাসের গর্ত থেকে আবার উঠতে চায়। কিন্তু এই আত্মবিশ্বাসী এখন ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। যে দেশ নিজের উত্তর পূর্ব রাজ্যগুলোতে আগুন নেভাতে পারে না, সে কিভাবে আরেকটি দেশকে নিয়ন্ত্রণ করবে? দিল্লির সামরিক নথিতে এখন বাংলাদেশের নাম উল্লেখ হচ্ছে ইস্টার্ন অবজারভেশন থিয়েটার হিসেবে, কিন্তু যারা ইতিহাস জানে তারা জানে এই থিয়েটারে একবার আগুন জ্বলে উঠলে নাটকের শেষ দৃশ্য দিল্লি নয়, ইতিহাসই লিখবে। বাংলাদেশের ভূপ্রকৃতি যেন নিজেই এক প্রতিরক্ষামূলক শিল্পকর্ম। এটি এমন এক ভূখণ্ড যেখানে প্রকৃতি আর মানুষ মিলেমিশে গড়ে তুলছে এক অদৃশ্য দুর্গ। এখানে নদী মানে শুধু পানি নয়, প্রতিটি নদী এক একটি জীবন্ত প্রাচীর যা শত্রুর অগ্রযাত্রাকে থামিয়ে দেয় অদ্ভুত জটিলতায়। বাংলাদেশে 405টির বেশি নদী দেশজুড়ে এমনভাবে ছড়িয়ে আছে যে কোনো বাহিনীর জন্য এটি হয়ে ওঠে জটিল ও বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। দক্ষিণের বিস্তৃত বদ্বীপ অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলের চর, পূর্বের পাহাড়ি অঞ্চল থেকে পশ্চিমের বন্যপ্রবণ সমভূমি, প্রতিটি অংশের যুদ্ধগত বাস্তবতা ভিন্ন। বর্ষাকালে নদীগুলো ফুলে ফেপে ওঠে, রাস্তা অদৃশ্য হয়ে যায়, নদী ও খালের জাল একে অপরের সঙ্গে মিশে যায়। শত্রুর ট্যাঙ্ক বা সাজোয়া যান চলা তো দূরের কথা, পায়ে হেঁটে অগ্রসর হওয়াও তখন অসম্ভব হয়ে পড়ে। এই জলাভূমিগুলোর নিচে লুকিয়ে থাকে কাদা, যা যুদ্ধক্ষেত্রকে পরিণত করে এক মৃত্যুকূপে। বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা আসলে এক একটি মাইক্রো ডিফেন্স থিয়েটার। যেখানেই আক্রমণ আসুক, সেটিকে ঘিরে থাকা প্রকৃতির বাধাগুলো শত্রুকে থামিয়ে দেয়। ভারতের সামরিক মানচিত্রে যেসব অঞ্চল সহজ প্রবেশ পথ হিসেবে চিহ্নিত, বাস্তবে সেগুলোই সবচেয়ে জটিল। উদাহরণ হিসেবে মেঘনা উপত্যকা, ব্রহ্মপুত্র যমুনা বন্যা সমভূমি কিংবা কক্সবাজার টেকনাফ উপকূলীয় অঞ্চল, প্রত্যেকটিরই নিজস্ব প্রতিরক্ষা মূল্য রয়েছে। এই অঞ্চলগুলোতে আক্রমণ মানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ। 1971 সালের অভিজ্ঞতা এখনও প্রাসঙ্গিক। পাকিস্তানের আধুনিক বাহিনী সে সময় বুঝতেই পারেনি এই ভূমির নরম মাটি আসলে কতটা নির্মম হতে পারে। বর্ষা নামার পর তাদের সাজোয়া যানগুলো কাদায় ডুবে যায়, সরবরাহ লাইন ভেঙে পড়ে, আর স্থানীয় জনগণ প্রতিটি নদীপথে তৈরি করে প্রতিরোধের জাল। বাংলাদেশের নদীপথ তখনই প্রমাণ করেছিল এই দেশকে আক্রমণ করা মানে প্রকৃতির শত্রু হয়ে ওঠা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা যেমন রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এগুলো যুদ্ধের সময় আরেক ধরনের কৌশলগত বাধা তৈরি করে। ঘন জঙ্গল ও অসমতল ভূমি ভারতীয় বাহিনীর আধুনিক যন্ত্রপাতিকে কার্যত অকার্যকর করে দিতে পারে। ড্রোন নজরদারি বা স্যাটেলাইট ইমেজিং এখানে সীমিত কার্যকারিতা রাখে, কারণ ঘন বৃক্ষ ছায়ায় সেনা চলাচল গোপন রাখা সম্ভব। অন্যদিকে উপকূলীয় অঞ্চল বাংলাদেশের প্রতিরক্ষায় আরেক শক্তি। বঙ্গোপসাগরের অগভীর জলে বড় আকারের নৌযান প্রবেশ করা কঠিন। বাংলাদেশের নৌবাহিনী ও উপকূলীয় রাডার সিস্টেমের সমন্বয়ে এই অঞ্চল হয়ে ওঠে প্রতিরোধের দেয়াল। দক্ষিণ উপকূলে স্থাপিত নতুন রাডার স্টেশনগুলো 250 কিলোমিটার দূরের গতিবিধিও শনাক্ত করতে পারে। এর ফলে যে কোনো আগ্রাসী পদক্ষেপের আগাম সতর্কবার্তা পাওয়া সম্ভব। ভারতের অবসরপ্রাপ্ত জেনারেল ডি.কে. পালিত লিখেছিলেন, বাংলাদেশের যুদ্ধ মানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ। এই মন্তব্য কেবল কাব্যিক নয়, এটি সামরিক বাস্তবতার প্রতিধ্বনি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশই একমাত্র দেশ যার ভৌগোলিক কাঠামো আক্রমণকারীর জন্য প্রতিটি ধাপে বাধা তৈরি করে। নদী, জলাভূমি, জঙ্গল আর অবশেষে মানুষ। কারণ এই মাটি শত্রুর পায়ের নিচে দাঁড়ায় না, সে গিলে ফেলে। ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ। প্রায় 13 লাখ সদস্যের এই বাহিনী আজও দেশের গর্ব। কিন্তু এই গর্বের আড়ালে আছে এক কঠিন বাস্তবতা, অতিরিক্ত দায়িত্ব আর মানসিক ক্লান্তি।
প্রায় অর্ধেক সৈন্য ব্যস্ত অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে। কাশ্মীর, নাগাল্যান্ড, ছত্তিশগড় প্রতিদিন কোনো না কোনো সংঘাত চলছে। চীন সীমান্তে 3 লাখ সৈন্য, পাকিস্তান সীমান্তে 5 লাখ, অর্থাৎ প্রায় পুরো বাহিনী সীমান্তে জড়িয়ে আছে। ফলে বাংলাদেশের দিকে বড় মাপের কোনো অভিযান চালানো সামরিক পক্ষে অসম্ভব। একজন ভারতীয় কৌশলবিদ স্বীকার করেছেন, আমাদের বাহিনী বড় কিন্তু ছড়ানো, আঘাতের সময় একত্র হতে পারি না। অন্যদিকে বাংলাদেশের সেনা, বিজিবি, আনসার ও রিজার্ভ মিলে প্রায় 18 লাখের বেশি সদস্য। প্রতিটি জেলায় প্রতিরক্ষা অবকাঠামো, প্রতিটি গ্রামে জনমত, সব মিলিয়ে এটি এক অদৃশ্য প্রতিরোধ বলয়। যুদ্ধ লাগলে প্রতিটি ঘরই পরিণত হবে এক একটি দুর্গে। বাংলাদেশের প্রতিরক্ষা আজ আর 1971-এর মতো নয়। এটি এখন আধুনিক, প্রযুক্তি নির্ভর, বহুজাতিক, সহযোগিতা ভিত্তিক। ফোর্স গোল 2030-এর অধীনে প্রতিটি বাহিনী পুনর্গঠিত হচ্ছে। চীন, তুরস্ক, পাকিস্তান ও ইউরোপের সঙ্গে যৌথ প্রকল্পে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের অস্ত্র ভান্ডার। WS-22 রকেট সিস্টেম, SY-400 ব্যালিস্টিক মিসাইল, বাইরাক্তার TB2 ড্রোন, VT-5 ট্যাঙ্ক সবই এখন বাস্তবতা। বিমান বাহিনীতে আসছে নতুন যুগের গতি। JF-17 ব্লক 3 ও J-10C নিয়ে আলোচনা চূড়ান্ত। এই ফাইটারগুলো ভারতের সুখোই ও রাফালের সমান বা কিছু ক্ষেত্রে এগিয়েও। বাংলাদেশের সেনারা যুদ্ধ বোঝে কাগজে নয়, ময়দানে। জাতিসংঘের 43টি দেশে তাদের অভিজ্ঞতা প্রমাণ করেছে তারা শুধু সৈনিক নয়, তারা বিশ্ব শান্তির মুখ। আফ্রিকা থেকে লেবানন, মালিতে থেকে হাইতি, তাদের পদচিহ্ন এখন সাহসের প্রতীক। একজন পশ্চিমা সামরিক বিশ্লেষক লিখেছিলেন, বাংলাদেশের সেনারা শুধু নির্দেশ মেনে চলে না, তারা ইতিহাসের নির্দেশ বহন করে। যদি ভারত সত্যিই আগ্রাসন চালায়, তবে সেটি শুধু এক যুদ্ধ নয়, এটি হবে তার অভ্যন্তরীণ ভাঙনের সূচনা। চীন দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য কখনোই মেনে নেবে না। বাংলাদেশের ওপর আক্রমণ মানে চীনের জন্য সরাসরি সামরিক পদক্ষেপের যুক্তি তৈরি। তখন তিব্বত ও অরুণাচলে চীনা বাহিনী বাড়াবে চাপ। অন্যদিকে পাকিস্তান সেই মুহূর্তে কাশ্মীরে যুদ্ধ জ্বালিয়ে দেবে। ভারতের সেনারা 2 ফ্রন্টে বিভক্ত হয়ে পড়বে, আর এই 2 ফ্রন্টেই প্রতিটি ক্ষতি হবে রাজনৈতিক ক্ষয়ক্ষতি। মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বও দাঁড়াবে বাংলাদেশের পাশে। তুরস্ক, ইরান, সৌদি আরব সবাই বলবে একসাথে, এই যুদ্ধ শুধু বাংলাদেশের নয়, এটি এক সভ্যতার। ভারতের অর্থনীতি তখন কেঁপে উঠবে, কারণ তাদের বৃহত্তম রপ্তানি বাজার সেই মুসলিম দুনিয়ায়। এক আন্তর্জাতিক অর্থনীতিবিদ লিখেছিলেন, বাংলাদেশের যুদ্ধ মানে ভারতের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। দিল্লি জানে যুদ্ধের দাম অগণিত, তাই তারা বেছে নিয়েছে এক নতুন পথ, মানসিক আগ্রাসন। এটি এক নরম যুদ্ধ, যেখানে বুলেটের বদলে ব্যবহৃত হয় সংবাদ, সিনেমা ও অর্থনীতি। ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত এমন এক বর্ণনা ছড়ায়, বাংলাদেশ ভারত ছাড়া টিকতে পারে না। এটি কেবল মনস্তাত্ত্বিক বন্দিত্ব নয়, এটি এক ধরনের রাজনৈতিক দাসত্বের ধারণা। কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন এই ফাঁদে আর পড়ে না। তারা নিজেদের গল্প নিজেরাই লেখে। ঢাকা এখন প্রযুক্তি উদ্যোক্তারা তৈরি করছে ড্রোন, সফটওয়্যার, স্যাটেলাইট ডাটা সিস্টেম। মিডিয়ার সংস্কৃতি এখন নিজের ভাষায়, নিজের সুরে গাইছে। ভারতের বার্তা তাদের ছুঁতে পারে না। রাত নামছে ধীরে ধীরে। ঢাকার সামরিক ঘাঁটির কনফারেন্স রুমে টিম আলো জ্বলছে। দেয়ালে ঝোলানো মানচিত্রের 3টি লাল দাগ, শিলিগুড়ি, আসাম, ঢাকা। নিচে নোট লেখা আছে, স্ট্র্যাটেজিক করিডোর কন্ট্রোল। একজন তরুণ অফিসার বলল, চিকেন নেক যদি কেটে দিই, ভারত নিজেই ভাগ হয়ে যাবে। পাশের জন ধীরে ধীরে বলল, আমরা আগুন চাই না, কিন্তু আগুন এলে নিভতেও দেব না। ঠিক তখনই প্রবীণ এক কর্মকর্তা ঘরে ঢুকলেন। তার মুখে শান্ত হাসি, চোখে ইতিহাসের ক্লান্তি। তিনি বললেন, সবাই ভুলে যাচ্ছে বাংলাদেশের অস্ত্র বন্দুক নয়, বাংলাদেশের অস্ত্র তার মানুষ। যে মানুষ একবার জেগে ওঠে, তাকে আর দমন করা যায় না। বাইরে শিশির পড়ছে, হালকা ঠান্ডা বাতাসে পতাকাটা দুলছে ধীরে ধীরে। রেডিও থেকে ভেসে আসছে পরিচিত সুর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কণ্ঠটা যেন আকাশের ওপার থেকে আসছে, যেন কোনো প্রাচীন প্রতিজ্ঞা নিয়ে ফিরে এসেছে নতুন রূপে। সৈনিকরা বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। কেউ চুপচাপ, কেউ চোখের কোণে জল মুছে নেয়। দূরের সীমান্তে এখন শুধু কুয়াশা নয়, আছে প্রতিজ্ঞার ধোঁয়া। যেন কেউ লিখছে নতুন ইতিহাসের সূচনা। কণ্ঠটা আবার ভেসে আসে, যদি আগ্রাসন নামে আমরা শুধু লড়ব না, আমরা ইতিহাস আবার লিখব। রাতের ঢাকা তখন আলোয় মোড়া, অথচ শহরের এই নীরবতা যেন অস্বাভাবিক। শাহিনবাগ থেকে তেজগাঁও পর্যন্ত কুয়াশার পর্দা টেনে দিয়েছে এক শীতল রহস্য। বাতাসে ধোয়ার মতো আলো, কোথাও দূরে কারো বাড়ির ছাদে ভেসে আসছে জাতীয় সঙ্গীতের মৃদু প্রতিধ্বনি। ঠিক তখনই আকাশে এক হালকা গর্জন, কানে বাজে ধাতব সুর, যেন ইতিহাসের কোনো দরজা খুলে যাচ্ছে। শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে নেমে আসে ইতালীয় প্রতিরক্ষা সংস্থা লিওনার্দো SPA এর চার্টার জেট।
এর ভেতরে সিল করা নথি বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে একে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে যুগান্তকারী পদক্ষেপ। বিবিসির বিশ্লেষক জনাথন বেল মন্তব্য করেছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু সামরিক আধুনিকায়ন নয়, এটি আঞ্চলিক শক্তির পুনর্বিন্যাসের সূচনা। অন্যদিকে ইতালির প্রতিরক্ষা বিষয়ক জার্নাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিভিউ লিখেছে, টাইফুনের আগমন মানে ইউরোপীয় প্রযুক্তি এখন এশিয়ায় নতুন দিগন্তে পা রাখল। কন্ট্রোল টাওয়ারে দাঁড়িয়ে থাকা অফিসার জানেন, এই রাতের গর্জন কোনো সাধারণ আগমন নয়। তিনি নিঃশব্দে রেডিওতে বলেন, স্যার, তারা এসে গেছে। তারা মানে ইউরোফাইটার টাইফুন, এক বিমান নয়, এটি এক যুগের সূচনা। আকাশের নীল সীমা পেরিয়ে এখন বাংলাদেশে প্রবেশ করছে এক নতুন বাস্তবতায়, যেখানে প্রতিটি পাখা, প্রতিটি রাডার, প্রতিটি ইঞ্জিনের শব্দ একসাথে ঘোষণা করছে দেশ এখন প্রস্তুত নিজের আকাশ রক্ষায়। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস দীর্ঘ ও সংগ্রামী। স্বাধীনতার পর থেকে এই বাহিনী গড়ে উঠেছে ধীরে ধীরে। প্রথমে রাশিয়ার MiG-21, পরে চীনের F-7B, কিন্তু সবসময় রয়ে গেছে এক সীমাবদ্ধতা। আকাশে পূর্ণ স্বাধীনতা, প্রযুক্তিতে পূর্ণ নির্ভরযোগ্যতা আর কৌশলে আত্মবিশ্বাসী, এই তিনের মিলন হয়নি কখনো। এই ঘাটতি পূরণে বাংলাদেশ 2015 সাল থেকে ইউরোপীয় কনসোর্টিয়াম ইউরোফাইটার GmbH এর সঙ্গে আলাপ শুরু করে। যুক্তরাজ্যের BAE সিস্টেমস, জার্মানির এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস আর ইতালির লিওনার্দো SPA, এই তিন দেশের যৌথ প্রচেষ্টায় তৈরি হয় এই উড়ন্ত দুর্গ। টাইফুনের রাডার, সেন্সর, অস্ত্র বহনের ক্ষমতা এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারিং একত্রে তৈরি করেছে এমন এক যন্ত্র যা শুধু যুদ্ধ করে না, কৌশল তৈরি করে। 9 ডিসেম্বর বিকেলে যখন লিওনার্দো ও বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর হয়, তখন উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান। সেই নীরব সভাকক্ষে প্রতিটি কলমের আঁচড়ে তৈরি হচ্ছিল এক নতুন ভারসাম্য, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থাপত্যের মানচিত্রে এক নতুন নক্ষত্র। ইউরোফাইটার টাইফুনের প্রতিটি ডানা যেন প্রযুক্তির ঘোষণাপত্র। এটি একসাথে ডগফাইট, গ্রাউন্ড অ্যাটাক, রিকনাইসেন্স ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব ক্ষেত্রেই অনন্য। ক্যাপ্টার EASR রাডার শত্রু শনাক্ত করতে পারে 200 কিলোমিটার দূর থেকে, মিটিওর মিসাইল আঘাত করতে পারে দৃষ্টিসীমার বাইরে থেকেও। রয়্যাল এয়ারফোর্সের প্রাক্তন কমান্ডার অ্যালান উইলসন বলেন, টাইফুন হলো এমন এক যুদ্ধযন্ত্র যার উপস্থিতি মানেই প্রতিপক্ষের কৌশল বদলানো। এই বিমান কেবল আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করে না, বরং শত্রুর মনস্তত্ত্বেও প্রভাব ফেলে, যেন মানচিত্রের ভেতরে ভয় নামের এক নতুন অস্ত্র তৈরি করে। ইটালির লিওনার্দো সংস্থার তথ্য অনুযায়ী টাইফুন 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম, মাক 2 গতিবেগে পৌঁছাতে পারে এবং এর সেন্সর ফিউশন সিস্টেম পাইলটকে পুরো যুদ্ধক্ষেত্রের 360 ডিগ্রি তথ্য দেয়। সেই সঙ্গে আছে ডিফেন্সিভ এইডস সাব সিস্টেম DAS, যা শত্রু রাডার জ্যাম করতে ও ইলেকট্রনিক আক্রমণ প্রতিহত করতে পারে। দক্ষিণ এশিয়ার আকাশে এই পরিবর্তনের ঢেউ প্রথম আঘাত করে দিল্লিতে। ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন তাদের বিশ্লেষণে জানায়, বাংলাদেশের টাইফুন ক্রয় দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র পুনর্লিখন করবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে তৈরি হয় অস্বস্তি, কারণ তারা জানে আকাশ নিয়ন্ত্রণ হারানো মানে কৌশলগত ভয়াবহতা। ভারতের হাতে আছে 36টি রাফাল, 260টি সুখোই 30 MKI, মিয়ানমারের হাতে রাশিয়ার ইয়াগ ও মিগ সিরিজ। কিন্তু বাংলাদেশের টাইফুন হলো ভিন্ন প্রজাতির অস্ত্র। এর প্রতিটি ইঞ্জিন EJ-200, যা শত্রুর আক্রমণের আগেই তাদের রাডার অন্ধ করে দিতে পারে। বিশেষজ্ঞ সঞ্জয় কাপুর লিখেছেন, টাইফুনের উপস্থিতি মানে দিল্লির জন্য এক স্থায়ী উদ্বেগ। এটি ভারতের পূর্ব সীমান্তে এক আকাশের কৌশলগত দেয়াল। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারের সামরিক সূত্র জানায়, তারা এই চুক্তির পর থেকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করছে। টাইফুনের প্রতিটি উপাদানই আত্মরক্ষার দর্শনকে বাস্তবায়ন করে। এর হেলমেট মাউন্টেড সিম্বলজি সিস্টেম পাইলটকে দেয় যুদ্ধক্ষেত্রের সমস্ত তথ্য চোখের ভেতরেই। রাডার, শত্রুর অবস্থান, ক্ষেপণাস্ত্রের গতি সবকিছু রিয়েল টাইমে দেখা যায়। একজন পাইলট একবার মন্তব্য করেছিলেন, টাইফুনে চড়লে বোঝা যায় প্রযুক্তি কিভাবে ভয়কে রূপান্তর করে আত্মবিশ্বাসে। ইউরোফাইটার শুধু যুদ্ধের যন্ত্র নয়, এটি এক নেটওয়ার্কড অস্ত্র ব্যবস্থা। বাংলাদেশের পাইলটরা একে একে এই সিস্টেমে প্রশিক্ষণ নিচ্ছেন, যা ভবিষ্যতে দেশের ইলেকট্রনিক প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে।
এই চুক্তি শুধু সামরিক ক্রয় নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন রূপরেখা। ইউরোপ দীর্ঘদিন ধরে এশিয়ার প্রতিরক্ষা বাজারে পিছিয়ে ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার মৈত্রী সম্পর্ক যখন ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সের কেন্দ্রে পরিণত হয়, তখন ইউরোপীয় শক্তিগুলো নতুন করে ভাবতে শুরু করে দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষার জন্য একটি স্বাধীন শক্তি প্রয়োজন। বাংলাদেশের টাইফুন চুক্তি সেই ভূ রাজনৈতিক ফাঁকা জায়গাটি পূরণ করেছে। ইউরোপ এখন এশিয়ায় তার প্রযুক্তি ও কৌশল রপ্তানি করছে এমন এক রাষ্ট্রে যা ভারত বা চীনের ছায়ায় আটকে নেই। এক ফরাসি বিশ্লেষক লিখেছেন, বাংলাদেশকে পাশে পাওয়া মানে ইউরোপের জন্য বঙ্গোপসাগরে নতুন বন্দর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও দ্বৈত। একদিকে তারা চায় না চীন এই অঞ্চলে আধিপত্য পাক, অন্যদিকে তারা ভারতের নেট সিকিউরিটি প্রোভাইডার তত্ত্বে অতিরিক্ত ভারসাম্য ঝুঁকি দেখতে পাচ্ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক ডেভিড ল্যাম্বার্ট মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন একমাত্র রাষ্ট্র যার সঙ্গে সম্পর্ক রাখলে একপাশে বঙ্গোপসাগর, মালাক্কাই স্ট্রেইট ও আন্দামান আকাশপথে প্রভাব বিস্তার সম্ভব। প্রফেসর ইউনূসের কূটনৈতিক নীতি এই ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। তার নেতৃত্বে বাংলাদেশ এমনভাবে মিত্রতা সাজাচ্ছে যেখানে পশ্চিমা প্রযুক্তি ও পূর্বের রাজনৈতিক বোঝাপড়া একসাথে কাজ করে। ইতালির সংবাদ মাধ্যম লা রেপুবলিকা লিখেছে, ঢাকা এখন ইউরোপের নতুন কৌশলগত বিনিয়োগ কেন্দ্র। টাইফুন শুধু বিমান নয়, এটি দুই মহাদেশের মধ্যে আস্থার প্রতীক। এই আস্থাভিত্তিক সম্পর্কই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে। ভারতের নিয়ন্ত্রণমূলক কূটনীতির পরিবর্তে বাংলাদেশ এখন স্বাধীন কূটনীতির দিকে এগোচ্ছে, যার ফলশ্রুতিতে টাইফুন শুধু আকাশ নয়, কূটনৈতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিরোধের প্রতীক। ইউরোফাইটার টাইফুন এখন বাংলাদেশের প্রতিরোধ নীতির কেন্দ্রে। এই বিমান শুধু যুদ্ধের উপকরণ নয়, বরং এটি প্রতিপক্ষের মনস্তত্ত্বের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যম। ৫৫,০০০ ফুট উচ্চতায় উড়ে টাইফুন এমন এক নিরাপত্তা ছাতা তৈরি করে যা ভারতীয় রাডার থেকে অদৃশ্য এবং মিয়ানমারের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এই সক্ষমতা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে প্রথমবারের মতো বাংলাদেশকে তৃতীয় মেরু হিসেবে দাঁড় করিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক হেনরি টেলর তার প্রতিবেদনে উল্লেখ করেন, বাংলাদেশের টাইফুন মোতায়েন মানে আঞ্চলিক প্রতিরক্ষা আর দুই রাষ্ট্রের হাতে সীমাবদ্ধ নয়। এখন ভারত ও চীনের মাঝখানে এক বাস্তব তৃতীয় শক্তি। এমনকি মার্কিন নীতি নির্ধারকরাও এখন বাংলাদেশের এই সামরিক স্বাধীনতাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন ভিত্তিক স্ট্র্যাটফোর্ড বিশ্লেষণ বলছে, বাংলাদেশ টাইফুন চুক্তির মাধ্যমে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে তারা আর কোনো পক্ষের ছায়ায় নয়। সিঙ্গাপুরের ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের টাইফুন মোতায়েন দক্ষিণ এশিয়ার নতুন আকাশ মানচিত্র তৈরি করবে, যেখানে ভারতকে ভাবতে হবে, কূটনীতির পাশাপাশি কৌশলও নতুনভাবে সাজাতে হবে। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ ৪৮টি টাইফুন বিমান মোতায়েনের পরিকল্পনা করছে, কিন্তু এর পেছনে রয়েছে আরও বড় কৌশল, স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের প্রতিষ্ঠা। চট্টগ্রাম ও যশোরে গড়ে উঠছে পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ কারখানা। এই কেন্দ্রগুলোতে ইউরোপীয় ইঞ্জিনিয়াররা বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে ভবিষ্যতে বিদেশ নির্ভরতা কমে আসে। টাইফুন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কার্যত প্রবেশ করছে প্রতিরক্ষা শিল্পের চতুর্থ প্রজন্মে, যেখানে বিমান কেনা নয়, প্রযুক্তি স্থানান্তরই মূল লক্ষ্য। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এই বিনিয়োগকে কৌশলগত সম্পদ হিসেবে দেখছে। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং ডলার আয়ের নতুন উৎস হতে পারে, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশগুলো ভবিষ্যতে এই রক্ষণাবেক্ষণ সেন্টার ব্যবহার করতে পারবে। ইতালির প্রতিরক্ষা বিশেষজ্ঞ জিওভান্নি রসি বলেন, বাংলাদেশ এখন সেই পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে তারা শুধু ক্রেতা নয়, সরবরাহকারীও হতে পারে। দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে এটি এক ঐতিহাসিক রূপান্তর। এই পরিবর্তনই নিউ সাউথ এশিয়া ধারার সূচনা করছে, যেখানে বাংলাদেশ হয়ে উঠছে আত্মবিশ্বাসী, প্রযুক্তি নির্ভর ও কৌশলগতভাবে স্বাধীন রাষ্ট্রের প্রতীক। রাতের শেষে আকাশে মেঘ ভেসে আছে, কিন্তু তার নিচে নীল অন্ধকারে জ্বলছে লালচে রেখা। চট্টগ্রাম ঘাঁটি থেকে ধীরে ধীরে উড়ছে একটি ইউরোফাইটার টাইফুন। লেজে বাংলাদেশের পতাকা, ককপিটে এক তরুণ পাইলটের চোখে প্রতিফলিত হচ্ছে কন্ট্রোল রুমের আলো। রেডিওতে ভেসে আসে শান্ত কণ্ঠ, স্কোয়াড্রন 1, আকাশ পরিষ্কার। রাডারে তখন স্থিরভাবে ঝলকাচ্ছে বঙ্গোপসাগর। বাইরে থেকে এটি কেবল একটি ফ্লাইট, কিন্তু ভেতরে এটি এক ঘোষণা। বাংলাদেশ এখন শুধু আকাশে নয়, নিজের ভাগ্যের দিগন্তেও সার্বভৌম। ইতিহাসের নীল অধ্যায় আবারও শুরু হলো, যেখানে প্রযুক্তি ও আত্মবিশ্বাস মিলেমিশে গড়ে তুলছে এক নতুন জাতির প্রতীক। এই আকাশ, এই গর্জন, এই আলো সবই বলছে এক সত্য, বাংলাদেশ এখন আর প্রতিরক্ষায় নয়, নেতৃত্বে বিশ্বাসী।